সাল 1983 শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক একটি ত্রৈমাসিক পত্রিকার আত্মপ্রকাশ ঘটে। নাম মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা, সম্পাদক মিজানুর রহমান। কেবল সম্পাদকই নন, এই পত্রিকার লেখা সংগ্রহ করা, প্রুফ দেখা, শব্দ অলঙ্করণ করা সব কিছুই তিনি একাই করতেন। আজ 19 ফেব্রুয়ারি এই বরেণ্য সম্পাদকের জন্মদিন। তাকে স্মরণ করতে এবং তার এই গুরুত্বপূর্ণ কাজকে স্মরণ করতে আমরা আজ মুখোমুখি হয়েছি এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক, কথাসাহিত্যিক মনি হায়দারের। মনি ভাই, আপনাকে স্বাগত। ভালো আছো? জি, আমি ভালো আছি। মনি ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে সম্পাদক মিজানুর রহমান, ওনার সাথে আপনার পরিচয়টা কি হবে? এর পেছনে একটা গল্প আছে। আমার ঘনিষ্ঠ বন্ধু নজরুল কবির, ওর বাড়ি হচ্ছে জুরাইন, ঢাকার উপকণ্ঠে জুরাইন। আমি 90 দশকে ওর বাড়িতে যাই এবং নজরুলের ঘরের মধ্যে প্রচুর বই। আমি একটা বই দেখতে পেলাম, মানে পত্রিকা, মিজানুর রহমানের ত্রিমাসিক পত্রিকা। এটা ছিল পক্ষী সংখ্যা। আমি খুব অবাক হয়ে গেলাম যে এরকম একটা পত্রিকার নাম হতে পারে আর এরকম একটা সংখ্যা হতে পারে। আমি নজরুলকে বললাম যে আমি সংখ্যাটা নিতে চাই। ও বলছে আমি এটা দিব না। তাহলে এটা কোথায় পাওয়া যায়? যে মিজানুর রহমানকে পাওয়া যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে। আজকে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র তোমরা দেখছো, এটা কিন্তু সেরকম ছিল না। ওইটা একটা একতলা বিল্ডিং ছিল, সামনে একটু জায়গা ছিল, একটা আম গাছ ছিল, আম গাছের নিচে আহমেদ মাজার বসতেন আর সবাই সিটে সিটে বসতেন, এবং পরে দোতলাও হয়েছিল। তো মিজান ভাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করতেন। এই যে মিজান ভাই, ছোটখাটো মানুষ, মাথার চুলগুলো সাদা, খুবই শুকনো শুকনো, ব্রাশ ব্রাশ করে চুল আঁচড়ার পিছনে রেখে চুল আঁচড়াতেন। খুবই সাধারণ মানুষ, কিন্তু ভেতরটা সবসময় জ্বলতো আলোর মতো করে। তো আমি তার কাছে গেলাম, আমি তাকে দেখলাম, যে প্রশ্ন করলাম যে আমার নাম মনি হায়দার, আমি একটু লেখালেখি করি, এই যে পত্রিকাটা, এই পত্রিকাটা আমি কিনতে চাই, কিন্তু কত সালে মনি ভাই? গত শতকের 90 দশকের মাঝামাঝি হবে। তো আমি বললাম যে আমি পত্রিকাটা কিনতে চাই, তা আমি তো ছাত্র মানুষ, এত দাম তো আমি দিতে পারবো না। তখন বললো, উনি একটু নাকে কথা বলতেন আর কি, হ্যাঁ, একটু নেজাল টাইপের। তিনি বললেন যে তুমি আমার বাসায় আসো। এটা বলে তিনি ঠিকানাটা লিখে দিলেন। আমি ঠিকানা অনুসারে পরের দিন, আজকে ধানমন্ডির যে আবাহনী মাঠটা, আবাহনী মাঠের পশ্চিম পাশে ওনার একতলা বা দোতলা একটা বাড়ি ছিল। ওনার পৈতৃক সম্পত্তি, ওনার বাবা ফজলুর রহমান পশ্চিমবঙ্গ থেকে এসে রায়টের পরে 47 সালের পরে এসে ওই জায়গা রেখেছিলেন। তারপর আর কি আমি তার বাড়িতে গেলাম, পত্রিকাটা দিলাম। ছোটোখাটো মানুষ, ভাবির সঙ্গে পরিচয় হলো, এবং তার বাড়িটা চারপাশে ছিল লতাপালা, গাছপালা, একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ। তার নিজের যে পড়ার এবং থাকার যে রুমটি, সেই রুমটি ছিল একটা অলৌকিক বাতিঘরের মতো। চারদিকে বই, মাঝখানে তিনি চেয়ারের উপর বা টেবিলের উপর বসে লিখতেন, আর তাকে আগলে রাখতেন নূরজাহান বক্সী, তার ওয়াইফ ইয়াং। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিজান ভাইয়ের সঙ্গে আমার একটা সিঙ্ক হয়ে গেল, একটা সম্পর্ক হয়ে গেল। এবং তারপরেই আমি ঢাকা শহরে দুজন মানুষের ছায়ায় বেড়ে উঠেছি। একজন মিজানুর রহমান ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক, আরেকজন হচ্ছেন আনোয়ার আহমদ। তিনি একটা সম্পাদক ছিলেন, যার মৃত্যুর পর আমাদের আবদুল্লাহ আবু সাইদ বলেছিলেন সাহিত্যের শহীদ। হ্যাঁ, তো এই দুজন মানুষ। কিন্তু আমি মিজান ভাইকে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য মনে করি, যে স্বপ্ন, চিন্তা, চেতনায়, ধ্যান ধারণায় এবং নির্মাণ কলা কৌশলে, সম্পাদনার অভিনবত্বে একটা অসাধারণ মানুষ ছিলেন। হ্যাঁ, আমি অনেকে তাকে প্রশ্ন করেছে যে এটা একটা দাম্ভিকতার ব্যাপার যে আপনার নিজের নামের আপনি পত্রিকার নাম রেখেছেন। তিনি বলছেন এটা পৃথিবীতে নতুন নয়, আপনারা জানেন না। যেমন এই প্রাচীনকালে ব্রিটিশরা এই দেশেই একটি পত্রিকা করেছিল, হিকিস গেজেট, অর্থাৎ হিকির পত্রিকা, হিকিস গেজেট। রমাপদর পত্রিকা, রমাপদ চৌধুরীর পত্রিকা ছিল আরও আগে। তো আমি সেই জায়গা অনুসরণ করে আমি যখন সব কিছু করবো, তো আমার নামে একটা পত্রিকা হলে সমস্যা কোথায়? এটা কিন্তু সাহসেরও ব্যাপার। উনি কিন্তু সেই সাহসটা দেখিয়েছিলেন। আমি আপনার একটা লেখা পড়ছিলাম, সেখানে আপনি বলছিলেন মিজানুর রহমান রুচি ও মরণের প্রতীক। এটা আপনার কেন মনে হয়? আমি যখন তার পত্রিকায় গল্প দিতাম সাধারণ সংখ্যার জন্যে, উনি গল্পটা পড়তেন। পড়ার পর যদি পছন্দ না হতো, উনি কী করতেন, আমি যখন যেতাম বা দেখা হতো, তিনি গল্পটা বলছে, মনে এই গল্পটা তুমি নিয়ে যাও আর রেখে দাও টেবিলের উপর, 6 মাস পরে তুমি গল্পটা পড়ে আবার রিরাইট করে তুমি আমার কাছে নিয়ে আসবে। অর্থাৎ তার সঙ্গে যে আমার একটা গভীর নিবিড় পারিবারিক সম্পর্ক, সেটা কিন্তু তিনি ক্ষমা করেননি সম্পাদনার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। তার মনে হয়েছে যে আপ টু দ্য মার্ক এই গল্পটি হয়নি।
এবং তিনি তার পত্রিকা আপ টু দ্য মার্কের বাইরে গল্প ছাপবেন না, তিনি যত স্নেহী আমাকে করেন না কেন। দিস ইজ দ্য রুচি, দিস ইজ দ্য বৈশিষ্ট্য। এবং যে পত্রিকাগুলো তিনি করছেন, পক্ষী সংখ্যা, এরকম একটি চিন্তা আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে কেউ তো ভাবে নাই। এবং এই পক্ষী সংখ্যার ভেতরে প্রবন্ধ, গল্প, অনুবাদ, তারপর কার্টুন, সবকিছু মেকআপ, গেটআপ, এই সবকিছু তিনি করেছেন। এটা ওই সময় কিন্তু এত লোক ছিল না। আমরা একটু এর পেছনে গল্পটা শুনতে চাই, মানে একা তিনি সব লেখা সংগ্রহ করছেন, তিনি সম্পাদনা করছেন কিভাবে? এইটা হয়েছে কি যে তার তো তখন কোনো ইনকাম ছিল না। আচ্ছা, প্রথম যখন তিনি 83 সালে পত্রিকাটা করতে যান তখন কিন্তু তার টাকা পয়সা ছিল না। একটা জায়গায় তিনি চাকরি করেছিলেন, একটা পত্রিকা অফিসে, বড় হাউজে, কিন্তু কর্তৃপক্ষের খামখেয়ালি, তারপর দুর্নীতি, এইসব প্রতিবাদ করার তার চাকরিটা চলে যায়, তিনি চলে আসেন। তারপর তিনি চিন্তা করেন কি করবেন, কোনো ইনকাম নাই, ছেলে মেয়ে আছে, ভাবি আছে। তখন তিনি ভাবলেন যে আমার কাজ তো পত্রিকা, আমি পত্রিকার একটা কাজ করি। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই পত্রিকাটা করব। তো পত্রিকা করার প্রথম টাকাটা কিভাবে এসেছিল? নূরজাহান বক্সী, তার যে ওয়াইফ, তিনি তার অলংকার জমা দিয়েছিলেন, বিক্রি করেছিলেন। মানে পুরনো ঢাকায় এরকম একটি প্রথা আছে যে অলংকার দিয়ে বন্ধক রেখে টাকা আনা যায়, সেই টাকা এনে কিন্তু এই পত্রিকাটা করেছিলেন তিনি। এটা আমি নূরজাহান বক্সী, অলংকার হচ্ছে নারীর হচ্ছে শ্রেষ্ঠ সম্পদে, কাউকে দেয় না, যক্ষের দনের মধ্যে আগলে রাখে, কিন্তু ভাবি সেটা দিয়েছিলেন। পরবর্তীকালে যখন এই পত্রিকাটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং মিজান ভাইয়ের আরেকজন খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন পটুয়া কামরুল হাসান। কামরুল হাসান তাকে খুব প্রশ্রয় দিতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। কারণ মিজান ভাই কিন্তু এই চারুকলা ইনস্টিটিউটের প্রথম দিককার ছাত্র ছিলেন, কিন্তু বর্ণান্ধর কারণে, তুমি এটা জানো কিনা জানি না, অনেকে কিন্তু কালার ব্রাইন্ড, চোখে দেখতে পায় না, মানে রং দেখতে পায় না, সব সাদা এবং কালো দেখে। এটা কি জানো? হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, মিজান ভাই ওইটা ছিলেন। ফলে হচ্ছে কি তার ছবি আঁকা হইতো না, যেহেতু কালার, ছবি তো কালার ব্যাপার, তো তার সেখান থেকে তিনি চলে যান। তারপর তো চাকরি বাকরি ইত্যাদির মধ্যে ঢুকে গেলেন। তারপর যখন কামরুল ভাই শুনলেন, এবং এই পত্রিকা করতে গিয়ে তো জীবন জীবিকা, সংসার চালাতে হয়, এইসব করতে গিয়ে ওই অলংকার আর আনতে পারছিলেন না। তো কামরুল ভাই একদিন শুনে খুব তাকে বকলেন যে তোমার কত বড় সাহস, তুমি বৌমার অলংকার বিক্রি, এই বন্ধক দিয়েছো, কত টাকা লাগবে? তো সেটা কত টাকা অতটা আমার এতদিনে মনে নাই। কামরুল ভাই সেই টাকাটা দিয়ে অলংকারগুলো এনে ফেরত দিয়েছিলেন। সেই সময়ের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো দেখেছো? আত্মিক সম্পর্ক, কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আত্মার ভেতর দিয়ে গড়ে ওঠা যে সম্পর্ক, স্নেহ, এবং একে অপরের জন্য যে নিজেকে ত্যাগ করা, এটা অসাধারণ ছিল। কামরুল হাসান নিশ্চয়ই তার মধ্যে সেই শিল্পের প্রতি সেই দায়বদ্ধতা দেখেছেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি একটু পেছনে যেতে চাই। আপনি বলছিলেন যে পক্ষী সংখ্যাটা আপনার এক বন্ধুর বাসায় দেখে আপনি তার সাথে দেখা করে আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যাটা আপনাকে মুগ্ধ করেছে, কি মুগ্ধ করেছে? মুগ্ধ করবে না কেন? যে কোনো সৃজনশীল মানুষের কাছে যে এইরকম একটি ব্যঞ্জনা, এবং এর ভেতরের যে মেকআপ, গেট আপ, তারপর এর মধ্যে যে লেখার পরিস্থিতি, সলিম আলী পৃথিবী বিখ্যাত একজন মানুষ, পক্ষী বিশারদ, তাকে নিয়ে লেখা। আর যেহেতু আমি অনেক দিন ধরে একটা রুচির সঙ্গে এই যে ছবিগুলি, বলা যায় যে ওই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য লেখাগুলো তিনি সেখানে সংগ্রহ করেছেন, লিখেছেন। আমি শুধু লেখকদের নামটা, তালিকাটা যদি বলি, হুমায়ুন আজাদ লিখেছেন প্রথমে, ওয়াহিদুল হক আমাদের অন্যতম মনীষার মানুষ, সৈয়দ নাজিমুদ্দিন হাশেম, শাহজাহান সর্দার, তারপর হচ্ছে আনিসুজ্জামান খান, আবু ইসহাক, আতোয়ার রহমান, শরীফ খান, মাহবুব আলী, আব্দুল হালিম, নূরজাহান সরকার, বেলাল চৌধুরী, রবিউল হুসাইন, সেলিনা হোসেন, তারপর হচ্ছে শামসুর রহমান, জিলুর রহমান সিদ্দিকী, সৈয়দ শামসুল হক, কানাই সামন্ত, নঈম গওহর, সৈয়দ হায়দার, রেজাউদ্দিন স্টালিন, আকমাল হোসেন নিপু, রবীন্দ্র গোবর, খালেদা দীপ চৌধুরী, ফরুক আহমদ, জীবনানন্দ দাস। এবং মজার ব্যাপার, শুধু জীবিত না, উনি খুঁজে খুঁজে বের করেছেন যে প্রয়াত লেখকেরা, পৃথিবীর লেখকেরা কোথায় কোন পক্ষী সংক্রান্ত কি লেখা আছে, কি ছবি আছে, সেগুলো তিনি খুঁজে খুঁজে বের করেছেন। যদিও সেই সময় এত টেকনোলজি ছিল না, এত নেট ছিল না, চাইলেই হাতের কাছে সব পাওয়া যেত না, একটু একটু করে খুঁড়ে খুঁড়ে সাধনা করে করে এগুলো তার খুঁজে বের করতে হয়েছে, তারপর এই পত্রিকাটি সাজাতে হয়েছে। তো যে কোনো রুচিবান মানুষ, মননশীল মানুষ, সৃজনশীল মানুষ, এবং যার ভিতরে শিল্পবোধ আছে, তার কাছে এই পত্রিকাটি বা মিজানুর রহমানের অন্যান্য পত্রিকাগুলো হাতে পেলেই বা চোখের সামনে দেখলেই তার জগৎটা অন্যরকম হয়ে যাবে, রঙিন হয়ে উঠবে, এবং তিনি তার প্রতি আকর্ষণ তো না হয়ে পারেন না। অবশ্যই সেটি সূচিপত্র দেখলে বোঝা যায়, আসলে 700 পৃষ্ঠার একটা সংখ্যা, একটা বিষয়। আচ্ছা, তিনি যখন আমাকে বললেন পরের দিকে যে একের পর এক সংখ্যা করছেন, আমি তার সঙ্গে জড়িয়ে আছি, তিনি যখন বৃক্ষ পরিবেশ সংখ্যা করলেন, সেটা তো ছিল সেই সময় একটা বিস্ময়কর ব্যাপার।
পত্রিকাটা দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে আপাতত নেই, কিন্তু ছিল একসময়, হারিয়ে গেছে। সেই সময় এইরকম একটি ঢাউস পত্রিকা। তারপর যখন আমাকে বললেন যে গণিত সংখ্যা করবেন, আমি তো পাগল হয়ে গেলাম যে গণিত নিয়ে কেমনি সংখ্যা হবে, কি গণিত, কি বিষয়টা কি। তুমি দেখো যে কত বড় বিজ্ঞান মনস্ক এবং একটা সায়েন্টিস্ট মানুষ ছিলেন তিনি। বলছে যে মনি, তুমি বুঝতে পারছো না কেন, মানুষের জীবনে গণিত ছাড়া কিছু নাই। তা আমি তাকাই থাকি, বলছি তুমি এখানে কটায় এসেছো? 10টায়। তুমি যাবে কয়টায়? 4টায়। তোমার পকেটে কয় টাকা আছে? তুমি রিক্সা উঠবে কয় টাকা ভাড়া দিয়া? তুমি জন্মেছো কত সালে? তো অর্থাৎ তুমি তো পাই ফেলতে পারছো না। তুমি কয় পা হাঁটছো? 10 পা। তো এটা কি গণিত না? জি। তুমি ঘুমোচ্ছ কয় ঘন্টা? ওই ঘন্টা। তোমার শরীরে হাড় কখানা? এতখানা। তোমার চোখ কয়টা? 2টা। তোমার কান কয়টা? 2টা। বাতাসের মধ্যে বাস করে আমরা যেরকম বাতাস বুঝতে পারছিলাম না, তখন আমি বুঝলাম যে এই মানুষটির যে জ্ঞান, প্রজ্ঞা, মেধা, চিন্তা এবং আধুনিকতাকে ধারণ করবার যে অসীম ক্ষমতা, সেইটা, যদিও মানুষের খুব ছোটোখাটো ছিলেন, কিন্তু অসীম আধুনিক একজন মানুষ ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন। তিনি ব্যক্তি ধরে ধরে সংখ্যা করেছেন, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে শামসুর রহমান করেছেন, তিনি বিদ্যাসাগর করেছেন, এগুলো নিয়ে কি বলবেন? শামসুর রহমানের সঙ্গে তিনি আমাকে পরিচয় করে দিয়েছিলেন। আমার যখন তার সঙ্গে এই পত্রিকা কাজ আমি কোনো না কোনোভাবে তার সঙ্গে যুক্ত হতে চাইলাম, তখন বললো যে ছোটোখাটো পত্রিকা তুমি কি করবে, আমি একটা শামসুর রহমান সংখ্যা করব, তখন তোমাকে লাগবে আমার। তো আমাকে শামসুর রহমান, তখন এখন যে বাসাটা শ্যামলীর 1/3 শ্যামলী, ওইখানে না, তখন রহমান ভাই থাকতেন তল্লাবাগে। তল্লাবাগে একটা বাসায় ভাড়া থাকতেন, 3তলা বাসায়, আমাকে নিয়ে গেলেন। সেখানে রহমান ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। এবং এর আগেও তিনি কিন্তু অনেকগুলো ব্যক্তি সংখ্যা করেছেন, যেমন কামরুল হাসান সংখ্যা করেছেন, আহসান হাবিব সংখ্যা করেছেন। তিনি যখন কলকাতায় ছিলেন, তখন তিনি যে ইনস্টিটিউটে পড়তেন, সেই ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন, তার সংখ্যা করেছেন, তার নামে একটা সংখ্যা করেছেন, কৃষ্ণদয়াল বসু সংখ্যা করেছেন, এরকম আরও অনেকগুলো সংখ্যা তিনি করেছেন। করার পর তিনি সর্বশেষ যেটা করলেন সেটা হলো শামসুর রহমান সংখ্যা। এবং শামসুর রহমান সংখ্যাটা সেই সময় অত্যন্ত আধুনিক, পরিশীলিত, স্নিগ্ধ, মধুর। এবং আমি এখানে আপনারা যারা দেখছেন আপনাদের জন্য বলছি যে কারা কারা আনিস সেই সময় লিখেছেন। এই পত্রিকাটা বেরিয়েছিল 1991 সালে, এবং সেখানে লিখেছিলেন কারা: ওয়াহিদুল হক, আনিসুজ্জামান, কবির চৌধুরী, রণেশ দাশগুপ্ত, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আখতারুজ্জামান ইলিয়াস, খন্দকার আশরাফ হোসেন, হুমায়ুন আজাদ, মারুফ রায়হান, বেলাল চৌধুরী, নাজিমুদ্দিন হাশিম, রবিউল হুসাইন, আতোয়ার রহমান, আহমেদ মাঝার। পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন অমলেন্দু বসু, শম্ভু মিত্র, এবং তারপর হচ্ছে খালেদ দেবী চৌধুরী, তরিকুল আলম, নাসিমা সুলতানা, আলম খোরশেদ, অসাধারণ, ফরহাদ মাঝার। তো এরা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন মানে লিখেছেন। এবং প্রত্যেকটা লেখা ছিল, আমাকে একটা কাজ দিয়েছিল এই পত্রিকায়, সে কাজটা ছিল খুব ইন্টারেস্টিং। 10 জন লেখক বা সমাজের নানা স্তরের মানুষের কাছে গিয়ে শামসুর রহমানের কবিতা সম্পর্কে তাদের অনুভূতি আনতে বলেছিল। আমি তাদের লিখিত আমি কয়েকজনের নাম বলছি, যেমন আব্দুল্লাল মামুন, নাট্যকার, তার বাসায় গিয়ে, তিনি তখন সরকারি কোয়ার্টারে থাকতেন এই ইস্কাটনে, তার বাসায় গিয়ে নিয়ে আসছে। আশরাফুল আলম আবৃত্তি শিল্পী, তারটা নিয়ে আসছে। একটা দম্পতির তার নিয়ে আসছে। এইরকম সমাজের গুরুত্বপূর্ণ লোকদের ইন্টারভিউ নিয়ে আসছি। হুমায়ুন আজাদের একটা ইন্টারভিউ আছে শামসুর রহমানকে নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এই পত্রিকাটা সম্ভবত আছে, বইয়ের মধ্যে আছে। মনি ভাই, আমি একটা বিষয় জানতে চাই যে বইমেলায় প্রতি বছর অসংখ্য নতুন লেখক আসেন, যারা বিগত লেখক তারাও আছেন, সেরকম সম্পাদক আমরা অনেকের মুখে শুনি যে আসলে নাই, এরকম সম্পাদক আসলে নাই, যেরকম আপনি উদাহরণ দিলেন এতক্ষণ পর্যন্ত। এত বছর পরে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিজানুর রহমান, যদি আপনি তাকান, তার কাজ আপনার কাছে কিরকম মনে হয়? শামসুর রহমানের মতো একজন মনস্ক, আধুনিক, মেধাবী, নির্লোভ মানুষ আরেকজন মানুষ সম্পর্কে বলছেন যে তিনি সম্পাদকদের সম্পাদক মিজানুর রহমান। এবং তিনি যে সম্পাদকদের সম্পাদক, এইসব ইসের মধ্যে দিয়ে তো প্রমাণিত হয়। এই যে নদী সংখ্যা, এটা ভাবা যায় যে এখন হয়তো নানা রকমের কথাবার্তা হচ্ছে, কিন্তু নদী নিয়ে তিনি সেই সময় একটি সংখ্যা করেছেন 99-2000 সালে। হ্যাঁ, এবং কিন্তু কত বিচিত্র ধরনের লেখা আছে। এখন আমরা নদীর সংকট, কত নিয়ে ভাবি, কত রকমের ছবি। তখন হয়তো এই সাদা কালো ছবি দেয়া ছাড়া তার গত্যন্তর ছিল না, কিন্তু তিনি একলা মানুষ। তার এটা কেন তিনি একলা মানুষ, সংসার চালাতে হয়, এই পত্রিকা থেকে যে ইনকামটা হয় কোনো রকম, তখন তো ভালো বিজ্ঞাপন ওই অর্থে পেতেন না, কারণ এটা তো কমার্শিয়াল পত্রিকা না, এটা একটি সৃজনশীল, মননশীল এবং সাহিত্যবোধের পত্রিকা। এখানে বিজ্ঞাপন পাওয়া যেত না। কিছু ব্যক্তিগত মানুষ তাকে হেল্প করতো, যেমন
আলী জাকেরদের একটা বিজ্ঞাপনী সংস্থা ছিল, সেখান থেকে তিনি কিছু হেল্প পেতেন। ডানকান থেকে কিছু হেল্প পেতেন, ওইখানে একজন ভদ্রলোক ছিল, নিয়মিত বিজ্ঞাপন দিতেন, কারণ তারা জানতেন, বুঝতে পেরেছিলেন যে এই মানুষটি নির্লোভ এবং নিঃশর্তভাবে কাজ করে, একে হেল্প করার দায়িত্ব আমাদের। তো এরকম মানুষের সংখ্যা তো সমাজে খুব কম। তো যাই হোক, এই হেল্পগুলো করতেন, ফলে তিনি কিন্তু সহকারী সম্পাদক বা বেতনভুক লোক রাখতে পারার সামর্থ্য তার ছিল না। আরও একটা ব্যাপার ছিল যে মানুষের কাজগুলো তার পছন্দ হতো না, রুচিসম্মত হতো না। তখন কি হতো যে অষ্টপ্রহর নিজের কাজটা নিজেই করতেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, উদাহরণটা ছোট্ট হবে না, এটা খুব গভীর হবে। যখন তিনি বৃক্ষ পরিবেশ সংখ্যা করছেন, তখন তিনি বিশিষ্ট লেখক আব্দুস শাকুর, যিনি তার গোলাপ সংহিতা একটা বিশাল বই লিখেছেন, সেটা মিজান ভাইকে উৎসর্গ করেছেন। তো আব্দুস শাকুরের কাছে তিনি, আব্দুস শাকুর থাকতেন এই যে ঢাকা কলেজ, যখন তার পেছনে 1 নম্বর রোডে একটা তার নিজের বাড়ি ছিল, এবং তার বাড়ির সামনে এরকম গোলাপের বাগান ছিল। এগুলো তোমরা দেখো নাই, হ্যাঁ, এবং নিজে পরিচর্যা করতেন। তো তার কাছে লেখা চাইলেন। তো প্রথম যখন গেলেন, ওই শাকুর খুব পাত্তা দিলেন না। একটা বয়স্ক লোক আসে, এটা গোলাপের উপর লেখা দিতে চায়, আর তিনি তখন সচিব, অনেক কাজ করেন তার। তো এরকম যেতে 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 কিন্তু আর মিজান ভাইও বুঝে গেছে যে এই লোকের কাছ থেকে আমার লেখা আদায় করতে হবে। শেষ পর্যন্ত তিনি তার ওয়াইফকে ধরলেন। তার ওয়াইফ তখন শাকুর ভাইকে বললেন যে, আরে একটা মানুষ, বয়স্ক মানুষ এরকম আসে, আর তুমি তার লেখা দিচ্ছ না, ঘুরাচ্ছ কেন? তখন ওয়াইফের তাড়নায় শাকুর ভাই লিখলেন, এবং সেই লেখাটা 2 পৃষ্ঠা লেখে মিজান ভাই গিয়ে নিয়ে আসে। মাইন্ডেড, এটা হেঁটে যায় কিন্তু। হ্যাঁ, উনি হেঁটে যেতেন। আপনার লেখা, হ্যাঁ, উনি হেঁটে যেতেন। সেই 2 পৃষ্ঠা নিয়ে আসে, কম্পোজ করে, আবার 2 পৃষ্ঠা 2 দিন পরে গিয়ে আনে। এরকম করতে করতে যখন শাকুর ভাই দেখলেন পত্রিকাটা বেরিয়ে গেছে, তখন তিনি বুঝলেন যে আসলে আমি যে অবহেলাটা করেছিলাম, বা আমি যে এক ধরনের দুরাগতভাবে দেখেছিলাম, সেটা আমি ঠিক করিনি। হ্যাঁ, মানুষ কিন্তু কাজের মধ্য দিয়ে তার ভুলটা বোঝে, বা এর ব্যাপারটা। তার পরবর্তীতে ওই গোলাপ নিয়ে লিখতে লিখতে তিনি কিন্তু একটি বিশাল পুস্তকই রচনা করলেন, গোলাপ সংহিতা নামে। এবং বাংলাদেশে গোলাপ সংক্রান্তের চেয়ে ভালো পুস্তক আর হয় না, সেই বইটা তিনি মিজান ভাইকে উৎসর্গ করেছিলেন। জি মনি ভাই, তার সেই বিনিদ্রা, তার সেই পরিশ্রমের স্বাক্ষর দিচ্ছে তার এই সংখ্যাগুলো। আর একটা ছোট্ট বিষয় বলি, তিনি কিন্তু খুব ভালো গদ্য লিখতেন। তার গদ্যটার অসাধারণ গদ্য। সেই গদ্যটা আধুনিক সময়ের সঙ্গে না মিললে একটা অদ্ভুত মজা আছে, টার্ম আছে। তিনি ঢাকা পুরাণ নিয়ে একটা বই লিখেছেন। ঢাকার পুরনো সময়ের, সেই সময় তাদের সময়ের যে ঢাকার নানা রকমের ঘটনাবলী, সেই সব নিয়ে কিন্তু একটা অসাধারণ বই লিখেছে। এটা যে কোনো ঢাকা সম্পর্কে যদি কেউ জানতে চায়, এই বইটি বের করেছে কিন্তু প্রথমা। এটা বের করেছে 2021 সালে, ঠিক আছে, স্মৃতিচারণ। তিনি এরকম আর একটা বই লিখেছেন, সেটা হচ্ছে কমলালয়া কলকাতা। কলকাতায় তিনি শৈশবটা কেটেছে, তো কমলালয়ার ছোটো ছোটো নানা রকমের বিষয়, এবং কলকাতার যারা পুরনো দিনের মানুষ, তারা এই বইটা এখনও খোঁজে, দুর্দান্ত বই। আর 1947 সালে যখন ভারত ভাগ হয় এবং কলকাতায় ম্যাচাকার হয়, কিলিং, যাকে বলা হয় গ্রেট ক্যালকাটা কিলিং, সেই ক্লিকের এই হত্যাকাণ্ডের মধ্যে তিনি কিশোর ছিলেন, তো পড়ে গিয়েছিলেন, অলৌকিকভাবে বেঁচে গেছেন। এবং সেই বেঁচে যাওয়ার মধ্যে তার স্মৃতি থেকে সেই সময় মানুষকে কীভাবে হত্যা করে, ধর্মের নামে কতটা পাষণ্ড হয়ে ওঠে, একজনের ধরে জাস্ট ছুরি ঢুকাই দিচ্ছে, গলা কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, নারী নিয়ে যাচ্ছে, ধর্ষণ করে, সব কিছু মিলিয়ে সে যে জীবনটা দেখেছে, সেই ভয়ঙ্কর জীবন, ধর্মান্ধ সেই সময়ের জীবন, সেটি তিনি ছোট্ট বইটায় কৃষ্ণ ষোলোইতে লিখেছেন। কেউ যদি সেই সময়টা জানতে চায় যে মানুষ কতটা অমানবিক হয়ে উঠতে পারে, মিজান ভাইয়ের এই বইটি হয়ে উঠতে পারে তার আক্ষরিক সাক্ষ্য। মিজান ভাই যখন প্রয়াত হলেন 2006 সালে কলকাতায়, তারপর কিন্তু মিজান ভাই, মশিউল আলম নাম আমাদের একজন গল্পকার, উপন্যাসিক আছেন, রুশ ভাষা জানেন, হ্যাঁ, ওকে দায়িত্ব দিয়ে গেছেন। ও কিন্তু 2টা সংখ্যা করেছে, এখানে 2টা আছে, আর সম্প্রতিকাল একটা দস্তাওয়েজকি সংখ্যা। আমি মনে করি এই কাজগুলোর মধ্য দিয়ে মিজান ভাই আমাদের মধ্যে, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি বেঁচে থাকবে। আমি আর শেষ কথা বলতে চাই, মিজান ভাইকে যখন আসাদুজ্জামান নুররা সংস্কৃতি মন্ত্রী ছিলেন, তখন আমরা কয়েকজন চেষ্টা করেছিলাম যে মিজান ভাইকে 21শে পদক দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এত নিম্ন স্তরের মানুষ, আমাদের আহ্বান, আমাদের ডাক, আমাদের আরতি এবং আর্তনাদ ওই মসনদে পৌঁছায়নি। তো এদেশের কত হেজিপেজি লোক, নিম্নবর্গীয় লোক কিংবা অসংস্কৃত লোকেরা পুরস্কার পেয়েছে, নতুন বাংলাদেশের কথা বলছি। আমরা আশা করব নতুন সরকার তাকে নিয়ে ভাববে এবং এই পুরস্কার বিষয়টা তারা মূল্যায়ন করবে। অনেক ধন্যবাদ।